আশা করি সবাই ভালো আছেন। শুভ বিকাল। আজকে আমরা আরেকটা ক্লাসে আমি হাজির হলাম। আজকে আমাদের টপিকস এতদিন তো আমরা পড়েছি বিভিন্ন রকম অ্যানিমিয়া নিয়ে। আজকে আমরা পড়বো মেইনলি প্ল্যাটিলেট ডিসঅর্ডার নিয়ে। তো ক্লাসটা শুরু করার আগে আমি একটু বলি যে যখন আমরা ভাইভা বোর্ডে যাই তখন কিন্তু ভাইভা বোর্ডে যাওয়ার পরে সেখানে যখন টিচার আমাদেরকে প্রশ্ন করে, স্যারদের প্রশ্ন করার অনেকগুলো স্টাইল থাকে। কেউ নার্ভাস থাকলে অনেক সময় নাম জিজ্ঞেস করে, ঠিকানা জিজ্ঞেস করে। তো ঠিকানা অনুযায়ী অনেক সময় করে কি, যেমন কেউ হয়তো বললো যে আমার বাড়ি বরিশাল, তখন জিজ্ঞেস করবো আচ্ছা বরিশালে কমন ডিজিজ কি, মানে একটু ইজি করার জন্য এইভাবে জিজ্ঞেস করে। হয়তো তখন আমরা বলবো যে একটা ওয়াটার বর্ন ডিজিজ গুলো ওখানে বেশি কমন, তখন ওয়াটার বর্ন ডিজিজ বা ডায়রিয়া থেকে কোয়েশ্চেন আসে। আবার কাউকে কাউকে কিভাবে করে যে জিজ্ঞেস করা আছে বলো তো যে ইমার্জেন্সি দিয়ে আসে এরকম কিছু ডিজিজের নাম বলো, তুমি রুগী দেখেছো অথবা আউটডোরে বেশি দেখেছো, এরকম ভাবে অনেক সময় আমাদের কোয়েশ্চেনটা হয়। তো যখন এরকম ভাবে কোয়েশ্চেন হয় তো তখন যদি আমরা একটু আগে থেকে সাজিয়ে নিয়ে না যাই তখন কিন্তু অনেক সময় আমাদের ভয় লাগে যে কি ব্যাপার, কিভাবে বলবো না বলবো, অনেক সময় দেখা যায় যে আমরা একটু নার্ভাস হয়ে যাই। কেমন? তো একইভাবে আবার অনেক সময় স্যাররা যখন একটা কমন কোনো কিছু থেকে জিজ্ঞেস করতে চায় তখন বলে যে আচ্ছা একটা বাচ্চার কিছু কয়েকটা অ্যানিমিয়ার নাম বলো, মানে আয়রন ডেফিসিয়েন্সি বা থ্যালাসেমিয়া থেকে তো ধরবে। তো সেভাবে অনেক সময় যায়। আবার কখনো কখনো বলে যে আচ্ছা ব্লিডিং ডিসঅর্ডার হয় এরকম কয়েকটা নাম বলো। তো আমরা যদি আগে থেকে একটু ঠিক করে না যাই তখন কিন্তু পরীক্ষার সময় যা হয় কি, যে নামগুলো একটু আনকমন বা যে ডিজিজ গুলো একটু আনকমন সেগুলো কিভাবে কিভাবে যেন আমাদের মাথায় চলে আসে, তখন একটা প্রবলেম হয়। তো এই কারণে আমার মনে হয় আমরা যদি আগে থেকে প্রত্যেকটা সিস্টেমের কিছু কিছু ডিজিজের 4টা 5টা নাম সাজিয়ে রাখি তাহলে কিন্তু বেটার। সেম একইভাবে আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে বাচ্চাদের ব্লিডিং ডিসঅর্ডার কয়েকটা নাম বলো, তখন আমরা এই কয়টা নাম বলবো। এর মধ্যে লেফট সাইডে যে 5টা নাম আছে এই 5টা মাস্ট। কেমন? তো কি কি, একটা হচ্ছে আইটিপি অর্থাৎ ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, লিউকেমিয়া, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হিমোফিলিয়া। এরপর যদি স্যার বলে আরো কয়েকটা বলো তখন আমরা কিন্তু হেনোসলেন পারপুরা, যেটাকে আমরা সংক্ষেপে এইচএসপি বলি, সেটা আমরা বলবো, এবং ভন উইলব্রেন ডিজিজ এটা বলতে পারি। এইচএসপি ভন উইলব্রেন ডিজিজ আমি অ্যাডভাইস করবো পার্সোনালি যে এই দুটো আমরা পরীক্ষার সময় উচ্চারণ করবো না, আনলেস আনটিল যে দুটো ডিজিজ সম্পর্কে আমরা মোটামুটি 4-5টা লাইন জানি। কারণ যখন আমরা কোনো ডিজিজ বলবো স্যাররা চাইবে যে যেই ডিজিজটা আমি বলছি সেটা সম্পর্কে যেন আমরা কিছু না কিছু জানি। কেমন? আচ্ছা, সুতরাং সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু লাভ কিছু হবে না। সুতরাং আমাদেরকে এইচএসপি ভন উইলব্রেন ডিজিজ আমরা পরে বলবো, প্রথম 5টা বলবো, প্রথম 5টা বললেই হবে। এর মধ্যে ডেঙ্গু হেমোরেজিক ফিভারটা যদি আমাদের দেশের জন্য আমরা না বলি তাহলে মোটামুটি এখন কবিরা গুনাহ। কেমন? সুতরাং এই 5টা ডিজিজ আমরা মনে রাখবো। এর মধ্যে আজকে আমাদের টপিক হচ্ছে আইটিপি। ঠিক আছে? তাহলে আইটিপি বলার আগে আমরা আসি যে এই যে ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে, হিমোস্ট্যাসিসটা আমরা একটু রিভাইজ করে আসি। সেটা কি, যে যখনই একটা কোনো ইনজুরি হচ্ছে, যেমন এখানে একটা ইনজুরি হওয়ার সাথে সাথে কি হয়, 3টা কাজ শুরু হয়। প্রথমটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হয়। সো কি করে, ব্লাড ভেসেল নিজেই কনস্ট্রিক্ট করে যাতে বেশি ব্লাড এই ব্লাড ভেসেলটাতে চলে না আসে, কারণ বেশি ব্লাড যদি ব্লাড ভেসেলে আসে তাহলে কিন্তু ব্লাড গুলো এই সেল দিয়ে বের হয়ে যাবে। কেমন? সুতরাং বেশি ব্লাড যেন না আসে সেই জন্য ভেসো কনস্ট্রিকশন হয়। আরেকটা কি হয়, এই যে ফ্লোটিং যে প্লাটেলেট গুলো ছিল সেটা যখন এই সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্সের সাথে লেগে যায় তখন প্লাটেলেটটা অ্যাক্টিভেটেড হয়। এই প্লাটেলেট যখন অ্যাক্টিভেটেড হয়, নর্মালি তো তারা ফ্রি ফ্লোতে ঘুরে বেড়াচ্ছিল, তখনই হয় কি তারা একটা আরেকটার সাথে লেগে যায়, এবং এই লেগে যাওয়াতে হেল্প করছে ভন উইলব্রেন ফ্যাক্টর অ্যান্ড ফিব্রিনোজেন। এই দুটা মিলে একটা প্লাটেলেট প্লাগ, মানে আমরা মনে করতে পারি একটা পুঁতি যেমন থাকে না, সেই পুঁতিগুলো যখন একসাথে আঠার মতো লেগে গেল, এটা হচ্ছে প্লাটেলেট প্লাগ। এটাকে আমরা বলি প্রাইমারি হিমোস্ট্যাসিস। আর কি হয়, আরেকটা হচ্ছে যে এই ইনজুরিটার জন্য যে টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়, এই টিস্যু ফ্যাক্টর কি করে, আমাদের যে কোয়াগুলেশন সিস্টেমটা আছে এই কোয়াগুলেশন কাসকেডকে অ্যাক্টিভেট করে, অর্থাৎ ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক যে পাথওয়েটা আছে এটাকে অ্যাক্টিভেট করে। এটাকে অ্যাক্টিভেট করলে থ্রম্বিন, যে এই অ্যাক্টিভেশনের ফলে যে থ্রম্বিনটা প্রডিউসটা হচ্ছে, এটা অনেকগুলো স্টেপসের মাধ্যমে থ্রম্বিনটা প্রডিউস হয়। এই থ্রম্বিনটা কি করে, এই ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে। ফিব্রিনোজেন ছিল একটা ছোট ছোট সুতার মতো জিনিস, ফিব্রিনটা হচ্ছে একদম জালের মতো জিনিস। এই ফিব্রিন কি করবে, ওই যে বলেছিলাম প্লাটেলেট গুলো পুতির মতো, এই পুতিগুলোকে একসাথে গেঁথে ফেলে একটা জালের মতো করবে। সো এখন একটা পুতির অনেকগুলো পুঁতি যদি আঠার মতো লেগে থাকে সেটা যত না শক্ত হবে, এটাকে যদি আমি একদম সুতা দিয়ে মালার মতো গেঁথে গেঁথে রাখি তাহলে আরো শক্ত হবে। এইভাবে তৈরি হয় একটা ব্লাড। সুতরাং যখনই কোনো একটা ডিজিজে যদি আমাদের প্রপারলি ভেসোকনস্ট্রিকশন না হয় তাহলে আমাদের ব্লিডিং ম্যানিফেস্টেশন হবে। এখন ভেসো কনস্ট্রিকশন না হয় ভেসো ডায়ালেশন হয়ে ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়, এটার একটা উদাহরণ হচ্ছে হেনেসলেন পারপুরা। আবার যদি কোনো কারণে আমাদের প্লাটেলেট শরীরে কম থাকে তাহলে আমাদের ব্লিডিং ম্যানিফেস্টেশন হবে, যেমন
আইটিপিতে হচ্ছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে হচ্ছে, লিউকেমিয়াতে হচ্ছে, অথবা যদি আমাদের এই কোয়াগুলেশন কাসকেডে প্রবলেম হয় যেমন হিমোফিলিয়া, তাহলে আমাদের ব্লিডিং ম্যানিফেস্টেশন হবে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্লাটলেট যদি কম থাকে, অনলি প্লাটলেট কম, আর কোনো প্রবলেম না, তাহলে কি হবে, সেটা হচ্ছে আমাদের ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এই আইটিপির আরেকটা নাম আছে, এটা হচ্ছে অটো ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। তাহলে নামেই বোঝা যাচ্ছে ইডিওপ্যাথিক আর অটো ইমিউন মানে কি, যেটা কারণ আমরা বুঝতে পারছি না, কিন্তু আমার শরীরের প্লাটলেটকে আমার শরীরের অ্যান্টিবডি এসেই খেয়ে ফেললো। এবং এইটা কেন আমরা এত ইম্পর্টেন্স দিচ্ছি, বিকজ দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ ব্লিডিং ডিসঅর্ডার ইন চিলড্রেন। এই যে এই লাইনটা আমি লিখেছি, এটার একটা ইম্পর্টেন্ট আছে। যারা একটু ভালো করে পরীক্ষায় তাদেরকে আমরা কি করি, একটু অন্যভাবে কোশ্চেন করি, বলে যে আচ্ছা তুমি সবচেয়ে মোস্ট কমন ব্লিডিং ডিসঅর্ডারের নাম বলো, সে পারে কিনা। ঠিক আছে, তখন যখন সেটা পারবে তখন আমরা আইটিপিতে চলে যাই। সুতরাং কোনটা কোন সিস্টেমের বা কোন ধরনের যে মোস্ট কমন ডিজিজ, এগুলো আমাদেরকে আলাদা আলাদা করে মনে রাখতে হবে ফর ভাইরাল। আচ্ছা, এরপর আসি ক্লাসিফিকেশনটা অন দ্য বেসিস অফ ডিউরেশন অফ সিমটম, কতদিন আমাদের সিমটম গুলো পারসিস্ট করে সেই অনুযায়ী দুটো ভাগে ভাগ করা, একটা অ্যাকিউট একটা ক্রনিক। আগের বইটাতে আমরা জানি যে 6 মাস ছিল, বাট লেটেস্ট এখন 12 মাসে চলে আসছে। সুতরাং যে সিমটম গুলো 12 মাসে কম পর্যন্ত পারসিস্ট করবে সেটা হচ্ছে অ্যাকিউট আইটিপি, আর যেটা 12 মাসে বেশি পারসিস্ট করবে সেটা হচ্ছে ক্রনিক আইটিপি। কেমন, ক্রনিক আইটিপি এবং অ্যাকিউট আইটিপিতে ভাগ করার কারণ হচ্ছে দুটো ট্রিটমেন্ট প্রোটোকল কিন্তু ভিন্ন। এখন আসি ইডিওপ্যাথোজেনেসিস। ছোট একটা জিনিস, কিছুই না। প্রথম কথা হচ্ছে দিস ইজ আননোন বিকজ ইট ইজ ইডিওপ্যাথিক, নামেই বলে দিয়েছে। তবে 50 to 65% কেসেসে কি দেখা যায় যে একটা ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্টের হিস্ট্রি পাওয়া যায়। অর্থাৎ পেশেন্ট যখন আসে, আমরা যখন হিস্ট্রি নিচ্ছি যে আপনার এখানে এরকম এরকম ব্লিডিং হচ্ছে, আচ্ছা আপনি কি এর আগে ভালো ছিলেন, এর আগে আপনার কোনো রকম কোনো অসুখ বিসুখ ছিল, তখন বেশিরভাগ সময় 50 to 65% কেসেস মাইন্ডলি বলে যে আমার একটু গলা ব্যথা ছিল, বা একটু নাক দিয়ে পানি পড়ছিল, বা বিভিন্ন রকম। তো এটা সবসময় পাওয়া যায় না, বাট কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। এই কারণেই কিন্তু এটা অটো ইমিউন বেসিসটা। এবং এখানে ভাইরাসেস কমনলি ইনভলভ আর কি কি, ইবিভি অর্থাৎ এপস্টিন বার ভাইরাস, ট্রুবেলা, ভ্যারিসেলা, মিজলস, পারভো অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা। রিসেন্টলি এইচআইভি এবং তোমার হিমোফাইলাম হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, এই দুটোকে ইনক্লুড করা হয়েছে। তবে যত ভাইরাসই বলি না কেন, মোস্ট কালপ্রিট হচ্ছে এপস্টিন বার ভাইরাস, এটাকেই সবচেয়ে বড় কালপ্রিট ধরা হয়। কেমন, এবং পিক এজ 1 to 4 years, দো ইট ক্যান এফেক্ট এনি এজ, বাট 1 to 4 years এর বেশি হয়, এবং দেয়ার ইজ নো সেক্স ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের হবে। ঠিক আছে, আচ্ছা এইবারে আসছি প্যাথোফিজিওলজি। যেটা বলেছি এটা আসলে বোঝার তেমন কিছু নেই, জাস্ট একটা ছবি। এখানে যেমন যেটা হয় যে আমাদের শরীরে যখনই ওই ভাইরাসটা আসলো, একটা ইবিভি আমাদেরকে অ্যাটাক করলো, ইবিভির অ্যাগেন্স্টে অ্যান্টিবডি তৈরি হলো। সে অ্যান্টিবডি গুলো কি করছে, সে অ্যান্টিবডি গুলো আবার আমাদের প্লাটিলেটকেই বেশ মনে হচ্ছে যে এইটা যেমন ইবিভি যেমন শত্রু, প্লাটিলেট কত ইবিভির মানে চাচাতো ভাই মনে হয়। তো ওরা করে কি, তখন ওই প্লাটিলেট গুলাকে গিয়ে প্লাটিলেটের গায়ে গিয়ে লেগে যায় একদম আঠার মতো। যখনই প্লাটিলেটের গায়ে লেগে গেল, তখন একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের মতো হলো, তখন আমাদের যে ম্যাক্রোফেজ গুলো থাকে সে যেটা এনকাউন্ট করে ফেলে। সুতরাং প্লাটিলেট তখন আমাদের শরীরে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার আসছে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিচ্ছি, এই যে আমাদের প্লাটিলেট গুলো এনগালফ হয়ে যাচ্ছে, পুরোটাই কিন্তু কোথায় ঘটছে, ব্লাডে ঘটছে। সুতরাং বোন ম্যারোতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, এবং কোনো অ্যাবনর্মাল প্লাটিলেটও তৈরি হচ্ছে না। আমাদের নর্মাল প্লাটিলেটকে কিন্তু অ্যান্টিবডি গুলো সেন্সিটাইজ মানে অ্যান্টিবডি গুলো এটাকে ঘিরে ফেলে। কেমন, সুতরাং প্লাটিলেটকে আমরা যদি এখন একটা পেরিফেরাল ব্লাড ফিলিং করি, আমরা কিন্তু কোনো অ্যাবনর্মাল সেল পাবো না। আবার যদি মোর ব্যারো করি, তাতেও আমরা তেমন কোনো অ্যাবনর্মালিটি পাবো না। এটা আমরা মনে রাখবো। তাহলে ক্লিনিক্যাল ফিচারে কি হচ্ছে, আমি এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু শুধু প্লাটিলেটের ডিস্ট্রাকশন হচ্ছে। এই অ্যান্টিবডি গুলো আমার আরবিসি কেও কিছু করছে না, আমার ডব্লিউবিসি কেও কিছু করছে না। সো আরবিসি ডব্লিউবিসি কোনোটাকে যখন কিছু করছে না, তাহলে কি হচ্ছে, শুধুমাত্র প্লাটিলেট কমার জন্য যে ম্যানিফেস্টেশন গুলো শুধুমাত্র সেগুলো হবে। সো প্লাটিলেট কমে যাওয়া মানে শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হওয়া, সেটা স্কিন থেকে হতে পারে, সেটা আমাদের মিউকাসাল মেমব্রেন থেকে হতে পারে। তাহলে ক্লাসিক প্রেজেন্টেশন অফ আইটিপি কি হবে, ইট উইল বি আ প্রিভিয়াসলি হেলদি চাইল্ড হু হ্যাজ সাডেন অনসেট অফ জেনারেলাইজড পেটিকি অ্যান্ড পারপুরা। অর্থাৎ একটা বাচ্চা যে একদম ভালো, যেমন একটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার বাচ্চাতে আমরা বলেছিলাম যে বাচ্চাটা জ্বর নিয়ে আসে, সিভিয়ারলি প্যালোর, বাচ্চাটা খুব টায়ার্ড, এই বাচ্চা তোমার কাছে নাচতে নাচতে চলে আসবে, নর্মালি হেঁটে হেঁটে আসলো, কিন্তু সারা শরীরে পেটিজি পারপুরা ভরা উইথ অ্যান অ্যাংশাস প্যারেন্টস, কারণ বাবা মার তো টেনশন লাগবে। এবং বাবা মা বেশিরভাগ সময় কি বলে, the child was fine yesterday and now is covered with bruises and purple dots। গতকাল বাচ্চা ভালো ছিল, হঠাৎ করে বাচ্চা সারা শরীরে লাল লাল চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। and there may also be ecchymosis, easy bruising in the skin। অর্থাৎ কি হয়, ওই যে পারপুরা পেটিজি গুলো হচ্ছে সেগুলো একসাথে লেগে 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 অর্থাৎ কোলেস করে বড় একটা ইকাইমোসিস ডেভেলপ করে। ছবি দেখি আমরা একটা,
এই যে ছবিতে আমরা প্রথমে এই ছবিটাতে আসি, ছোট ছোট ডট ডট গুলো পেটেছি। আমরা জানি যে পিন পয়েন্ট, তাই না, পিনের যে চোখা মাথাটা, সেই পিন পয়েন্টের সাইজে যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে সেটাকে আমরা বলি পেটেছি। আর পিন হেড যেটা সেটা পারপুরা। এবং এই পেটেছি পারপুরা গুলো এই যে একসাথে হয়ে বিশাল একটা ইকাইমোসিসের মতো ডেভেলপ করে। এছাড়াও আর কি হতে পারে? এছাড়াও ব্লিডিং ফ্রম দ্য গাম, নোজ, কনজাংটিভা, এবং মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে যারা অ্যাডোলেসেন্ট মেয়ে তাদের ক্ষেত্রে মেনোরেজ, এর জন্য অলওয়েজ মেনোরেজের হিস্ট্রি নিতে হবে। এছাড়াও ইন্টারনাল ব্লিডিং হতে পারে, ইটস আনকমন বাট মে বি ফ্যাটাল। ইউজুয়ালি 1% এর বেশি ইন্টারনাল ব্লিডিং হয় না, এবং ইন্টারনাল ব্লিডিং বলতে হিমোপটাইসিস, হিমাটেমেসিস, মেলেরা এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হয়, যেটা ইজ ফ্যাটাল। এবং এই ক্ষেত্রে ওইটা একটু মনে রাখতে হচ্ছে 1% কেস। যেটা একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এই যে গাম ব্লিডিং হচ্ছে, এখানে জিকাইমোসিস, মিউকোজা মেমব্রেন ইনার লিপস থেকে হচ্ছে, এবং এখানে হচ্ছে ব্লিডিং ম্যানিফেস্টেশন। এখন যদি আমরা এক্সামিন করি তাহলে কি হবে? বেবির একমাত্র স্কিন সারফেস এবং মিউকাসাল ব্লিডিং ছাড়া আমরা আর কোনো প্রবলেমই পাবো না। এখন একটা কথা হতে পারে, এত তো ব্লিডিং হচ্ছে, অ্যানিমিয়া কি হবে না? ইউজুয়ালি স্কিন ব্লিডিং এ যেটুকু ব্লাড যায়, যেটুকু ব্লিডিং হচ্ছে, সেইটা কিন্তু আমাদের বডি ইজিলি কম্পেনসেট করতে পারে, আনলেস আনটিল দেয়ার ইজ ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ বা সিভিয়ার ইন্টারনাল ব্লিডিং, যেটা মাত্র 1% কেসে হবে। 99% কেসে আমরা কোনো প্রবলেমই কিন্তু পাবো না। কেমন? এবং যেটা মনে রাখতে হবে, there will be no hepatosplenomegaly, lymphadenopathy, bony tenderness or significant pallor। এই চারটা জিনিস যখন আমরা পাবো না, এই চারটা জিনিস আমাদেরকে ক্লিনিক্যালি লিউকেমিয়া এন্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে আমরা প্যালোর পাবোই, ঠিক আছে, কিন্তু এখানে সেরকম প্যালোর পাওয়া যাচ্ছে না। এবং লিউকেমিয়াতে যেগুলো থাকে, হেপাটোস্প্লেনোমেগালি, লিম্ফাডেনোপ্যাথি, বনি টেন্ডারনেস, সেগুলো আমরা এখানে পাবো না। সো দ্য বেবি উইল বি কমপ্লিটলি নর্মাল এক্সেপ্ট ব্লিডিং ম্যানিফেস্টেশন, তাও শুধুমাত্র স্কিন এন্ড মিউকোজাল 99% কেসে। এখন যদি ইনভেস্টিগেশনস করি, ইনভেস্টিগেশন আসলে আমি আবার সেই পুরোনো ছবিটাই দেখাই, যে এটা আমাদের মাল্টিপোটেন্ট স্টেম সেল ছিল, যেখান থেকে মায়োলয়েড প্রোজেনিটর আসছে, লিম্ফয়েড প্রোজেনিটর, লিম্ফয়েড থেকে আমাদের বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এবং সাথে সাহায্যকারী প্লাজমা সেল এন্ড এনকে সেল আসছে। আর মায়োলয়েড প্রোজেনিটর থেকে অনেকগুলো স্টেপস এর মধ্যে দিয়ে আলটিমেটলি প্লাটিলেট, আরবিসি আর ডব্লিউবিসি এই এরা আসলো। এখন আমরা যদি একটু প্যাথোজেনেসিসটা মনে করি, একটু আগে যেটা পড়লাম, যে আইটিপিতে কিন্তু যা হচ্ছে প্লাটিলেট কেসে অ্যান্টিবডি গুলো অ্যাটাক করছে, আরবিসি কেও কিছু করছে না, ডব্লিউবিসি কেও কিছু করছে না, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট কাউকেই কিছু করছে না। সুতরাং যখনই আমরা একটা ইনভেস্টিগেশনে যাব, একমাত্র প্লাটিলেট সংক্রান্ত ঝামেলা ছাড়া বাকি সবই নর্মাল পাবো। এইটুকু যদি মনে রাখি তাহলে ইনভেস্টিগেশন একদম পানির মতো সোজা। কারণ ইনভেস্টিগেশন যদি আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, হিমোগ্লোবিন উইল বি নর্মাল, কারণ ওই যে আমি বললাম 99% কেসে যেটুকু ব্লিডিং হয় সেটুকু ব্লিডিং তেমন কোনো ঝামেলা করে না। সুতরাং হিমোগ্লোবিন উইল বি নর্মাল। কেউ যদি আমরা আরেকটু ভালো করে বলতে চাই তাহলে আমরা বলবো নর্মাল এক্সেপ্ট ইফ দেয়ার ইজ সিভিয়ার ইন্টারনাল ব্লিডিং, দেয়ার মে বি প্যালোর, তাও সেটা খুব বেশি হয় না। আরবিসি নর্মাল থাকবে, কারণ আরবিসি কে অ্যাটাক করছে না। টোটাল কাউন্ট ডিফারেন্সিয়াল নর্মাল থাকবে, কি করছে, প্লাটিলেট কে খেয়ে ফেলছে, সো প্লাটিলেট উইল বি লো। ইউজুয়ালি মানে 20,000 এ যখন নামে তখনই আমাদের কাছে পেশেন্টরা আসে। পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি বলি, পেরিফেরাল ব্লাড ফিল্ম কোনো অ্যাবনর্মাল সেল কিন্তু বেরোচ্ছে না, তাহলে কি হচ্ছে, আরবিসি নর্মাল, ডব্লিউবিসি নর্মাল, প্লাটিলেট উইল বি নর্মাল, অকেশনে লার্জার ইনসাইড। এখন প্লাটিলেট কেন লার্জার হচ্ছে সেটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা আবার আগের ছবিতে ফেরত যাচ্ছি। এই যে মেগা ক্যারোসাইট থেকে যখন প্লাটিলেটটা হয়, এই মেগা ক্যারোসাইট, এই মাদার সেলটা কিন্তু বেশ বড়, এখান থেকে হয় কি বাডিং হয়, অর্থাৎ সাইটোপ্লাজমের এক্সট্রাকশন হয়ে হয়ে ছোট ছোট প্লাটিলেট বের হয়। সুতরাং যখন আমার শরীর প্লাটিলেট কমে গেল, বডি তো মাইলার স্টেম সেলকে বলবে তাড়াতাড়ি প্লাটিলেট দাও, না হলে ব্লিডিং হয়ে তো মরে গেলাম। তখন স্টেম সেল কি করবে, খুব দ্রুত মেগা ক্যারোসাইট গুলো প্রডিউস করবে, এবং এত বেশি মেগা ক্যারোসাইট প্রডিউস করতে করতে অনেক সময় হয় কি প্লাটের সাপ্লাই দিয়ে শেয়ার পাচ্ছে না, তখন কি করে মেগা ক্যারোসাইট সহ চলে আসে। ঠিক একইভাবে যেরকম বলেছিলাম যে রেটিকুলোসাইট গুলো চলে আসছে থ্যালাসেমিয়াতে, কারণ এত বেশি আমার ডিমান্ড যে রেটিকুলোসাইটও চলে আসছে, রেটিকুলোসাইট থেকে শেয়ার আরবিসি হওয়ার টাইম পাচ্ছে না। সো অনেক সময় দেখা যায় কি এই মেগা ক্যারোসাইট গুলো চলে আসে, যেটাকে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা লার্জার সেল হিসেবে পাচ্ছি। কেমন? সুতরাং প্লাটেলেট উইল বি নর্মাল ইন শেপ বাট অকেশনালি লার্জার সাইজ আমরা পেতে পারি, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেগা ক্যারিওসাইট। এখন এরপর আমরা কি করব, যখনই আমরা সিবিসি তে প্লাটিল লো, বাকি সব নর্মাল দেখলাম, পেরিফেরাল ব্লাড ফিল্মেও আমরা কোনো কিছু তেমন পাচ্ছি না, তখন আমাদের মাথায় একটাই আসবে যেটা আইটিপি ছাড়া কিছু না। তারপরেও যদি আমাদের মনে কিছুটা মাত্র প্রশ্ন থাকে, আমরা এই তিনটে ইনভেস্টিগেশন করতে পারি। একটা হচ্ছে ব্লিডিং টাইম, ইট উইল বি প্রলং, কারণ আমরা সবাই জানি প্লাটিলেট কমে গেলে ব্লিডিং টাইম প্রলং হয়। পিটি এন্ড এপিটিটি অর্থাৎ প্রথ্রম্বিন টাইম, এবং এপিটিটি অর্থাৎ অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এই দুটো দিয়ে আমরা ক্লটিং ফ্যাক্টরসটাকে অ্যাসে করি, সেটা হচ্ছে নর্মাল থাকবে।
অনেক সময় আমরা বলি যে ক্লটিং টাইম কেন করছি না, আসলে ক্লটিং টাইমটা এত একটা বাজে প্রসিডিওর যেটা আমরা বাচ্চাদের করি না। আমরা চাই পিটি এপিটিটি করতে, কোথাও যদি পিটি এপিটিটি করার সুযোগ না থাকে তখন অনেক সময় ক্লটিং টাইম করা হয়। ক্লটিং টাইম আমরা নর্মাল পাবো, কারণ ক্লটিং ফ্যাক্টরে কিন্তু কোনো প্রবলেম নেই। আর বোন ম্যারো স্টাডি ইউজুয়ালি লাগে না, তবে কখনো কখনো যদি আমাদের সন্দেহ হয় ইট মে নট বি আইটিপি, ইট মে বি ম্যালিগনেন্সি, ইট মে বি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তখন আমরা বোন ম্যারো স্টাডি করতে পারি। তাহলে বোন ম্যারো স্টাডি কখন কখন করবো এটা একটু আমরা জানি। একটা হচ্ছে ক্লিনিক্যালি আনএক্সপ্লেইনড প্যালোর, যে বাচ্চাটা মডারেটলি পেইন, আইটিপিতে তো হওয়ার কথা না, তাহলে কি এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আমরা বলতে পারছি না, সুতরাং আমরা তখন অনেক সময় করি আনএক্সপ্লেইনড প্যালোর, বোন জয়েন্ট পেইন আর বনি টেন্ডারনেস, এই তিনটাই কিন্তু আমাদের লিউকেমিয়াতে থাকে। সুতরাং কোনো পেশেন্টের এটা থাকলে আমরা দিব, যদি অর্গানোমেগালি থাকে আমাদের আবার সেই অ্যাকিউট লিউকেমিয়ার সাথে কনফিউশন হচ্ছে, সো আমরা বোন ম্যারো স্টাডি করছি। আর যদি কোনো কারণে আনএক্সপ্লেইন লিম্ফ্যাডেনোপ্যাথি থাকে, অর্থাৎ তার হয়তো দেখা গেলো সার্ভাইকাল এবং এক্সিলারি লিম্ফ নোডস গুলো এত বড় বড়, শুধু সার্ভাইকাল লিম্ফ নোড একটুখানি বড় হোক, কিন্তু অনেক সময় টনসিলাইটিসের বাচ্চাদেরও থাকে যাদের ক্রনিক টনসিলাইটিস থাকে, কিন্তু এই লিম্ফ নোডসটা এত বড় যে আমরা ওইটা দিয়ে আমরা সন্তুষ্ট হতে পারছি না, তখন আমরা অনেক সময় বোন ম্যারো স্টাডি করি। এছাড়া আর কি ল্যাব এভিডেন্স। ল্যাব এভিডেন্স মানে কি, যে হয়তো সিবিসিতে আমরা করলাম হিমোগ্লোবিনটা বেশ কম বা আরবিসিটা বেশ কম, অথবা ডব্লিউবিসিটা একটু অ্যাবনর্মালি হাই, অথবা এমন একটা সেল আমরা পাচ্ছি যেটাকে আমাদের ব্লাস্ট সেল বলে সন্দেহ হচ্ছে, তখন আমরা দিই। আরেকটা হচ্ছে বিফোর গিভিং স্টেরয়েড। স্টেরয়েডটা অনেক সময় আইটিপি ট্রিটমেন্টে আমি একটু পরে আসছি, স্টেরয়েড আমরা আইটিপি ট্রিটমেন্টে দিই, কিন্তু এটা যদি কোনো কারণে একই লিউকেমিয়ার পেশেন্ট হয় এবং আমরা আইটিপি মনে করে বোন ম্যারো স্টাডি না করে স্টেরয়েড দিয়ে দেই, তখন কি হয়, যদি এটা লিউকেমিয়ার পেশেন্ট হয় তখন লিউকেমিয়ার ব্লাড পিকচারটা এবং লিউকেমিয়া স্টেরয়েড করে কি লিউকেমিয়ার যে প্রসেসকে সেটা কিছুক্ষণের জন্য কিছুদিনের জন্য হল্ট করে দেয়। সুতরাং আমি আইটিপি স্টেরয়েড দিলাম, বাচ্চা একটু বেটার, তখন আমরা একটা অ্যাকিউট লিউকেমিয়ার পেশেন্টকে বলে দিলাম যে না এটা আইটিপি পেশেন্ট, তখন কি হবে, পুরো ট্রিটমেন্টটাই কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই কারণে স্টেরয়েড যদি কোনো কারণে আমাদেরকে দিতে হয় তার আগেও আমরা বোন ম্যারো স্টাডি করে নিই। ঠিক আছে, তাহলে আসলে খুব ইজি ইন্ডিকেশন মানে কি, যখনই আমাদের হেপাটোস্প্লেনোমেগালি থাকছে অর্থাৎ এমন কোনো ম্যানিফেস্টেশন বা এমন কোনো ল্যাব এভিডেন্স থাকছে যেটাতে আমরা লিউকেমিয়া বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা এনি বোন ম্যারো ম্যালিগনেন্সি চিন্তা করছি, তখনই আমরা বোন ম্যারো স্টাডি করবো। আদারওয়াইজ যদি আমরা মোটামুটি ক্লিনিক্যালি এবং ল্যাব এভিডেন্স দিয়ে সন্তুষ্ট থাকি যেটা আইটিপি, তাহলে বোন ম্যারো স্টাডি লাগবে না। কেমন, আইটিপির ক্ষেত্রে যখন বোন ম্যারো স্টাডি ইন্ডিকেশন ধরে না বললেই চলে, যারা একটু ভালো করে সাধারণত তাদেরকে ধরা, আদারওয়াইজ এটা আমরা ধরি না। আর বোন ম্যারো স্টাডি যদি করেই ফেলি তাহলে আমরা কি পাবো, এখানেও কিন্তু আমরা আবার যদি সেই পিছনের প্যাথোলজিটা চিন্তা করি, বোন ম্যারোতে কিন্তু কোনো প্রবলেম ছিল না, সুতরাং সেলুলারিটি নর্মাল থাকবে, ইরাক্টোপাসিস এন্ড গ্র্যানুলোপাসিস উইল বি নর্মাল, মেগাক্যারিওপাসিস নর্মাল অর ইনক্রিজড। যদি মাইল্ড বা মডারেট ফর্ম হয় তখন নর্মালি পাওয়া যায়, খুব বেশি মেগাক্যারিওপাসিস ইনক্রিজ করে না, তবে যদি সিভিয়ার ফর্ম হয় তখন মেগাক্যারিওপাসিস মে বি ইনক্রিজ। এবং তাহলে বোন ম্যারো স্টাডি খুব সোজা, শুধু যেহেতু প্লাটের শরীরে কমে যাচ্ছে, আমার শরীর ব্রেনকে বলবে তুমি তাড়াতাড়ি মেগাক্যারিওপাসিস করো, সুতরাং বোন ম্যারোকে সে যখনই সে বোন ম্যারোকে বলে তাড়াতাড়ি মেগাক্যারিওপাসিস করো, নাহলে আমার প্লাটেট কমে গেল, সো মেগাক্যারিওপাসিস উইল বি ইনক্রিজ। আমরা যদি প্যাথোজেনেসিস এবং প্যাথোলজি একটু মনে রাখি তাহলে কিন্তু এগুলো একদমই সোজা। এবার আসি ট্রিটমেন্টে যাওয়ার আগে আমি এই চার্টটার দিকে একটু তাকাচ্ছি। এই চার্ট কিন্তু পরীক্ষার সময় কেউ ধরবে না, কেমন, এটা আমরা শুধু একটু আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য জানবো, কারণ যখন আমরা ক্লিনিক্যাল ডক্টর হয়ে যাবো এবং যখন আমরা ট্রিটমেন্ট দিব তখন আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে, যে আমরা কাদেরকে ট্রিটমেন্ট দিব কাদেরকে দিব না। ইউজুয়ালি মাইল্ড এবং মডারেট যারা, হ্যাঁ, তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিই না। এই জন্য ইউনাইটেড কিংডম থেকে এই সিভিয়ারিটি অফ ব্লিডিং এর উপর ডিপেন্ড করে মাইল্ড মডারেট সিভিয়ার একটা ভাগ করা হয়েছে। এখানে কিন্তু প্লাটেলেটের কোনো ভূমিকা নাই, প্লাটেট কাউন্ট কত সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে পেশেন্টকে মাইল্ড ম্যানিফেস্টেশন নিয়ে আসে, মডারেট অর সিভিয়ার কোনটা। আচ্ছা, মাইল্ড ম্যানিফেস্টেশন কোনটা, যেটা ব্রুইজিং এন্ড পেটেচি, অকেশনাল মাইনর এপিস্ট্যাক্সে হলেও হতে পারে, বাট ডেইলি লিভিং এ যার কোনো প্রবলেমই হচ্ছে না। আর মডারেট কোনটা, যেটাখানে মোর সিভিয়ার স্কিন এন্ড মিউকোজাল লেশন, মোর ট্রাবলসাম এপিস্ট্যাক্সিস এন্ড মেনোরেজিয়া আছে, ঠিক আছে, অর্থাৎ মেনোরেজিয়া আছে কিন্তু সিভিয়ার নাই। এখানে সিভিয়ার কোনটা, যেখানে ব্লাড ট্রান্সফিউশন, রিকারিং ট্রান্সফিউশন, হসপিটালাইজেশন, অর্থাৎ এত বেশি ব্লিডিং হলো যে শেষে আমাদের ব্লাডই দিতে হচ্ছে, আর যে কোনো কারণে হসপিটালাইজ করতে হচ্ছে তাদেরকে। ইউজুয়ালি সিভিয়ারদের তো অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে, মডারেটদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেই, তবে মাইল্ডের ক্ষেত্রে তেমন কোনো ট্রিটমেন্ট লাগে না। কেমন, এটা জাস্ট ট্রিটমেন্ট পারপাস বোঝার জন্য, এটা পরীক্ষার সময় একদমই লাগবে না, পরীক্ষার জন্য এটা একদমই প্রয়োজন নাই। তাহলে ট্রিটমেন্ট অফ অ্যাকিউট আইটিপি কি, প্রথম লাইনটা এটা আসলে আমার আন্ডারলাইন করা উচিত ছিল, সেলফ লিমিটিং ডিজিজ এন্ড মোর দেন 80% অফ চিলড্রেন রিকোয়ার নো থেরাপি। তাদেরকে আমরা কি দিচ্ছি, অনলি কাউন্সেলিং, অবজারভেশন যেটা সিভিয়ার ফর্মে চলে যাচ্ছে কিনা, এবং এমন কোনো মেডিকেশন দিব না
যেটা আমাদের প্লাটের প্রোডাকশন অথবা ফাংশনকে সাপ্রেস করে, যেমন অ্যাসপিরিন, এনএসআইডি, হেপারিন বানাতে ভুল হয়েছে, হেপারিন এটসেট্রা। আরেকটা হচ্ছে রেস্ট্রিকশন ফ্রম ফিজিক্যাল কন্ট্যাক্ট অ্যাক্টিভিটিস, মানে এই পেশেন্টকে যদি এখন ফুটবল ক্রিকেট খেলা শুরু করে বা ভলিবল খেলা শুরু করে বা মারামারি শুরু করে, তখন কি হবে, বাড়ি একটা করে মানে সে আঘাত পাবে, সেখানে ব্লিডিং হবে। সো আমরা সেই রেস্ট্রিকশনটা করে দিই। পরীক্ষার সময় যখন আমরা আইটিপি ট্রিটমেন্ট ধরি, তখন বেশিরভাগ সময় স্টুডেন্ট করে কি, নার্ভাসনেস এর জন্য ওদের তো সবসময় ড্রাগসে মাথা হাত থাকে, যে কি মেডিকেশন, প্রথমে মেডিকেশন বলে। কিন্তু এই স্লাইডে যেটুকু লেখা আছে এইটুকু যদি না বলা হয়, তাহলে কিন্তু যদি পয়েন্ট থাকে 2, তাহলে কিন্তু তাকে 0.5 দেওয়া হবে, সে যত ড্রাগের নাম লিখুক কিনা কেন। কারণ কি, কারণ 80% পেশেন্টের কোনো কিছু লাগবে না, দিতে হবে শুধু এইটুকু। সুতরাং আমার বেশিরভাগ চিলড্রেনকে আমি যে ট্রিটমেন্টটা দিব, সেটাই যদি আমরা পরীক্ষার সময় স্যারকে না বলি, স্যারকে নাম্বার দিবে না তো। আমি শুধু 20% চিলড্রেনের ট্রিটমেন্ট দিলে তো হবে না। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে। স্পেশালি অস্পির খাতে এটা খুব কমন মিস্টেক হয় আমাদের। আইটিপিতে এই যে কাউন্সেলিং, অবজারভেশন এবং এই দুইটা পয়েন্ট আমরা একদম লিখতে ভুলে যাই, যে 80% পেশেন্টের কোনো ট্রিটমেন্ট লাগবে না, শুধু উপদেশ লাগবে। এই জন্য আমি এই স্লাইডে এত কথা বারবার বলছি যে অস্পি স্টেশনে এবং ভাইভাতে এটা যেন কখনোই ভুল না হয়। কেমন, অস্পি স্টেশনে মানে এটা খুব খুব কমন মিস্টেক। 80% চিলড্রেন ভালো, ঠিক মানে ট্রিটমেন্ট ছাড়া ভালো হয়ে যায়, তো 80% স্টুডেন্টও এই ট্রিটমেন্টের কথা লিখতেই ভুলে যায়। সুতরাং এই স্লাইডটা আমাদের মনে রাখতেই হবে। আমি মনে করি এটা বইয়ে হোক বা খাতায় হোক, এটা বড় করে লিখে রাখতে হবে যে এই স্লাইডটা একদম ভোলা যাবে না। আচ্ছা, সরি, এটা আমি চলে যাচ্ছি, এটা লাগবে না। আচ্ছা, এখন অ্যাকিউট আইটিপি যদি ট্রিটমেন্ট দিই, তাহলে আমরা কি করব। এখানে হবে কি, প্লাটলেট কাউন্ট গুলো যখন ইউজুয়ালি 20,000 এর নিচে নেমে যায়, তখন আমরা ট্রিটমেন্ট দিই। এবং এই পেশেন্ট গুলো কিন্তু মডারেট অর সিভিয়ার ম্যানিফেস্টেশন নিয়ে আসে। কেমন, সেক্ষেত্রে আমরা ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন দিতে পারি, প্রেডনিসোলন দিতে পারি, আইভি ইন্টারভেনাস অ্যান্টি ডি দিতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে স্প্লেনেক্টমি এন্ড প্লাটলেট ট্রান্সফিউশন। বইয়ের ভিতর কিন্তু আমাদের ইমিউনোগ্লোবিন, প্রেডনিসোলিনের ডোজ দেওয়া আছে, কতদিন দিব সেগুলো দেওয়া আছে। এগুলো একদমই আমাদের এখন মুখস্থ করার দরকার নেই, কারণ যখন আমরা ট্রিটমেন্ট দিই তখন কিন্তু আমরা ডোজটা দেখেই দিই। সুতরাং যে ডোজ আমরা ডক্টরই দেখে দিই, আমরা চাইবো না যে একটা স্টুডেন্ট এসে সেটা মুখস্থ করে বলে দিবে, কারণ আমাদেরই তো মুখস্থ থাকে না। সুতরাং আমরা শুধু জানবো কি, ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিন দিব যারা সিভিয়ার অ্যাকুট ব্লিডিং নিয়ে আসবে, প্রেডনিসোলন দিই ফর ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট বাট নট লাইফ থ্রেটিং ব্লিডিং। অনেক সময় দুটো মিক্স দেওয়া হয়, ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিন এবং প্রেডনিসোলন। আর যারা আরএইচ পজিটিভ পেশেন্ট, তাদেরকে অ্যান্টি ডি দেওয়া হয়। কেন দেওয়া হয়, কেন আরএইচ নেগেটিভকে আমরা দিই না? আরএইচ পজিটিভ মানে কি, তাদের শরীরে ডি অ্যান্টিজেন আছে। এই অ্যান্টি ডি যে করে কি, আরবিসি ডি অ্যান্টিজেনের কাছে গিয়ে লেগে যায়। তো যখনই অ্যান্টি ডি এবং আরবিসির ওই ডি অ্যান্টিজেন মিলে আরবিসি অ্যান্টি ডি একটা কমপ্লেক্স তৈরি করে, তখন ম্যাক্রোফেজ কি করে, এটাকে তো এনগালফ করবে। সো সে করে কি, এটাকে এনগালফ করতে ব্যস্ত হয়ে যায়। সুতরাং ম্যাক্রোফেজের যে রিসেপ্টরটা আমাদের প্লাটিলেট এবং অ্যান্টিবডি প্লাটেলেট কমপ্লেক্সকে লাগানোর জন্য ব্যস্ত ছিল, তারা অকুপাইড হয়ে যায় এই আরবিসি অ্যান্টিডি কমপ্লেক্স দিয়ে, যার কারণে ফ্যাগোসাইটোসিসটা তখন কম হয়। এই জন্য আইভি অ্যান্টিডি দেওয়া হয়। কিন্তু যারা আরএইচ নেগেটিভ, তাদের তো অ্যান্টিজেন নাই, সুতরাং তাদেরকে আইভি অ্যান্টিডি দিয়ে লাভ হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে আরবিসি অ্যান্টিজেন কমপ্লেক্স করে দিলাম বা আরবিসি যে খেয়ে ফেলো, তাহলে তো আমাদের অ্যানিমিয়া হয়ে যাবে। ইয়েস, মাইল্ড ফর্মে একটা হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, তবে সিভিয়ারলি হয় না বললেই চলে। যদি সিভিয়ারলি, খুব রেয়ারলি। এই জন্য যারা আরএইচ পজিটিভ পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা আইভি অ্যান্টিডি দিই। আর আদার্স এর মধ্যে স্প্লেনেক্টমি এন্ড প্লাটেলেট ট্রান্সফিউশন, এটা ভেরি রেয়ারলি নিডেড, খুব একটা দেই না। তাহলে স্প্লেনেক্টমি আমরা কাদেরকে করি? এটা করা হয় যাদের বয়স 4 বছরের উপরে এবং সিভিয়ার আইটিপি এবং যাদের ক্রনিসিটি ডেভেলপ করেছে, অর্থাৎ ক্রনিক আইটিপির ক্ষেত্রে দেওয়া হয়। এবং কখনো কখনো লাইফ থ্রেটিং হেমারেজ কমপ্লিকেটিং অ্যাকিউট আইটিপি, অর্থাৎ অ্যাকিউট আইটিপি কিন্তু কোনো না কোনো কারণে সিভিয়ার লাইফ থ্রেটিং হেমারেজ, স্পেশালি ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ যাদের হয়, তাদের ক্ষেত্রে কখনো কখনো স্প্লেনেক্টমি করা হয়। কারণ স্প্লেনেক্টমি করলে এটা অনেক সাইড ইফেক্ট, লাইফ লং একটা পেশেন্টের কিন্তু প্রবলেম হবে। এই কারণে স্প্লেনেক্টমিটা আমরা খুব রিজার্ভ হিসেবে রেখেছি। আর প্লাটেলেট ট্রান্সফিউশন কাদেরকে করা হয়? এটাও সাধারণত লাইফ থ্রেটিং ইন্টারনাল হেমারেজের ক্ষেত্রে করা হয়, এবং এটা ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন এন্ড স্টেরয়েডের সাথে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, প্লাটেলেট কমে গেল, তাহলে প্লাটেলেট দিয়ে দিলেই পারি। কেন আমরা প্লাটেলেট দিচ্ছি না? প্লাটেলেট দিচ্ছি না এই কারণেই, কারণ কি হচ্ছে প্যাথোলজিতে, যে প্লাটেলেট আসছে এবং প্লাটেলেটকে এই অ্যান্টিবডি গুলো গিয়ে গিয়ে কোটিং করে ফেলছে। তাহলে আমি যদি বাইরে থেকে প্লাটেলেট দিই, সেম একই তো হলো, সেই প্লাটেলেট তো আমি দিচ্ছি। শুনে প্লাটেলেট যখনই দেই, এই অ্যান্টিবডি গুলো করে কি, ট্রান্সফিউজ প্লাটেলেটকে গিয়েও তারা কোটিং করে এবং আলটিমেটলি ডিস্ট্রয়েড বাই ম্যাক্রোফেজ। সুতরাং প্লাটেলেট দিয়ে লাভ হয় না। কিন্তু যখন খুব সিভিয়ার হেমারেজ হচ্ছে, একটা ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হচ্ছে, তখন আমরা করি কি, কিছু সময়ে টাইম কেনার জন্য আমরা তখন কিছু কিছু ক্ষেত্রে প্লাটেলেট দেই, যে ফিউ আওয়ার্স আমাদেরকে টাইম যেন আমরা পাই এই পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্য। ঠিক আছে, তো তখন কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়, বাট ইটস ভেরি ভেরি রেয়ার। শুধু পরীক্ষার সময় যদি আমরা প্লাটেলেট ট্রান্সফিউশন ভুলেও যাই, তাতে এমন কোনো ক্ষতি হবে না।
তাহলে একই টাইপের প্রগনোসিস এইটুকু জানলেই হবে যে 80% কমপ্লিট রিকভারি অ্যান্ড 20% মে টার্ন টু ক্রনিক আইটিপি। এখন যদি ক্রনিক আইটিপি হয়েই যায় তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি করব? তাদের ক্ষেত্রে স্প্লেনেক্টমি, এবং এক্ষেত্রে দেখা যায় যে 64 to 88% কেসেসে কমপ্লিট রিমিশন হয়ে যায়। বাট আমি আগেই বলেছি যে আমরা চাই না স্প্লেনেক্টমি করতে, কারণ স্প্লেনেক্টমি করা মানে এই পেশেন্টকে লাইফ লং ইমিউনো কম্প্রোমাইজ করে দেওয়া, কেমন এনক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে এদের প্রচুর মানে ইনফেকশন হয়, এদেরকে অনেক সাবধানে থাকতে হয়, অনেক ভ্যাকসিনেশনের মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে স্প্লেনেক্টমি যাদের করতে পারি না তাদের জন্য আমাদের পছন্দের ড্রাগ হচ্ছে রিটুক্সিম্যাব। এটা হচ্ছে একটা মাইক্রোনাল অ্যান্টিপি সেল অ্যান্টিবডি। এছাড়াও আরো কিছু কিছু ড্রাগ অন ট্রায়ালে আছে, যেমন থ্রম্বোপয়েসিস স্টিমুলেটিং ড্রাগস, রমিপ্লস্টিন অ্যান্ড সরি এটার নাম বলতে আমারই ইয়ে হয়ে যায়, এলট্রোমোব্যাক। এই দুটো ড্রাগ অ্যাকচুয়ালি অ্যাডাল্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করছে। পেডিয়াট্রিক এজের ক্ষেত্রে কিছু কিছু ট্রায়াল দেওয়া হচ্ছে, এখনো প্রমিজিং রেজাল্ট, বাট এটা আমরা এখন ইউজ করি না। আমরা মেইনলি স্প্লেনেক্টমি এন্ড রিটুক্সিম্যাবে আছি। এছাড়া ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন এন্ড ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, যেমন অ্যাজাথায়োপ্রিন, সাইক্লোস্পোরিন, এগুলো দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো আলটিমেটলি আর এগুলো হচ্ছে ক্রনিক আইটিপি ট্রিটমেন্ট। তো আইটিপি পড়ার ক্ষেত্রে মেইনলি আমাদের যেটা লাগে ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন লাগে, আর অ্যাকিউট আইটিপি ম্যানেজমেন্ট লাগে। ক্রনিক আইটিপি ট্রিটমেন্ট ধরে না বললেই চলে। যারা বেশ ভালো করছে, যে খুব ভালো করছে, আমরা খুব ভালো মার্কস দিতে চাই, তখন হয়তো ক্রনিক আইটিপি ট্রিটমেন্ট ধরা হয়। সুতরাং আমি বলবো যে যারা স্টুডেন্ট আছে ফিফথ ইয়ার পরীক্ষার্থী, তারা যেন অবশ্যই অ্যাকিউট আইটিপির ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন আর অ্যাকিউট আইটিপি ট্রিটমেন্ট, এবং ওই যে আমি বলেছিলাম যে মোর দ্যান 80% নিড নো ট্রিটমেন্ট, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। কেমন? তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছে। একটু দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কি নাই। আচ্ছা, মুমতাহিনা নওরির একটা কোয়েশ্চেন করেছে, উইদাউট মেডিকেশন ভালো হয়ে যায় কিনা। অবশ্যই, যেটা আমি বললাম যে মোর দ্যান 80% কেসেস রিকোয়ার নো ট্রিটমেন্ট, এটা সেলফ লিমিটিং ডিজিজ, এটা এমনি ভালো হয়ে যাবে। শুধুমাত্র যারা ক্রনিসিটি ডেভেলপ করে অথবা অ্যাকিউট আইটিপিতে যেখানে সিভিয়ার ব্লিডিং হচ্ছে, স্পেশালি যেটা আমি বলেছি যে 20,000-এর নিচে যদি প্লাকেট কাউন্ট নেমে যায়, তখন একটা ব্লিডিং টেন্ডেন্সি থাকে, যেটা ইন্টারক্যারিয়াল ব্লিডিং, ইন্টারনাল ব্লিডিং, বা এমন বেশি পরিমাণে এপিস্ট্যাক্সিস হচ্ছে বা মেনোরেজিয়া হচ্ছে যে আমাদের ডে টু ডে লাইফের প্রবলেম হচ্ছে, তখনই শুধুমাত্র ট্রিটমেন্টটা দেওয়া হয়। কেমন? আশা করি বুঝতে পেরেছে। আর কোনো দেখতে পাচ্ছি না আমি, সুতরাং আমি আপাতত ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি, কোনো কোয়েশ্চেন নাই যেহেতু। থ্যাংক ইউ অল।